আচ্ছা, গতকালকে অবধি তোমরা একটা কনসেপ্ট পেয়েছিলে, সেটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক। এই কনসেপ্টটা তোমরা গতদিনকে পেয়েছিলে, এবং ডিফ্লেক্টিং টর্ক সম্পর্কে তোমরা জেনেছিলে কি না, যে সেই টর্ক যেটা বেসিক্যালি কাঁটাটা নড়াতে সাহায্য করে, কাঁটাকে নড়িয়ে ঠেলবে আর কি, সেই জিনিসটা ছিল ডিফ্লেক্টিং টর্ক। এবং এই ডিফ্লেক্টিং টর্ক কত রকম ভাবে প্রডিউস করা যায়, তার প্রোডাকশন এফেক্ট গুলো তোমরা দেখেছিলে যে 5 রকম ভাবে প্রডিউস করা যায়। তার মধ্যে ইন্ডাকশন এফেক্টটা তোমরা খুব একটা বোঝোনি। আমি বলেছি এটা পরে আরেকবার যখন ডিটেল এইভাবে এনার্জি মিটার পড়বো সেখানে আরেকবার খুব ভালো করে বুঝে যাবে তখন, সেই জন্য এটা একটু গ্যাপ রয়ে গেল। এরপর হচ্ছে যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক আর সময় যদি আজকে থাকে তাহলে আমি ড্যাম্পিং কন্ট্রোলিং টর্কটা হয়ে যাবে, ড্যাম্পিং টর্কটাও আছে। এই 3 রকম টর্ক যে কোনো একটা বেসিক অ্যানালগ ইনস্ট্রুমেন্টে এই 3 ধরনের থাকে। তো প্রথম কথা হচ্ছে আমরা যেমন ধরো যখন আমরা ওই ক্লাসিফিকেশন পড়েছিলাম, ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন, অর্থাৎ এই জায়গাটা ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম যে আমরা বেসিক্যালি কোন জিনিসগুলো নিয়ে কাজ করছি না। দেখো যে ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট, এই ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বেসিক্যালি কিন্তু আমরা কাজ করছি। এবং এই ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট মানেই তাতে একটা কাঁটা থাকবে, সেই কাঁটা এরকম করে নড়তে পারে, অ্যানালগ কাঁটা আর কি, নড়তে পারে। তো কাঁটা যদি নড়তে পারে তাহলে কাঁটাকে নড়ানোর জন্য তোমার লাগবে ডিফ্লেকশন টর্ক, বা ডিফ্লেক্টিং টর্ক তোমাকে লাগবে। তেমনি কাঁটাটা যাতে আগের পজিশনে ফিরে আসতে পারে তার জন্য একটা টর্ক লাগবে। ঠিক আছে, তো সেই টর্কটা সম্পর্কে আজকে জানবো, সেটা হচ্ছে বেসিক্যালি আমার কন্ট্রোলিং টর্ক। তো কন্ট্রোলিং টর্ক জিনিসটা পড়ার আগে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। যে ধরো কন্ট্রোলিং টর্ক ব্যাপারটা তুমি এখনো জানো না, কিছুই জানো না এটা সম্পর্কে, তার আগে সমস্যাটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই। সমস্যাটা ছিল এটাই যে ধরো তোমার এইটা ছিল একটা ম্যাগনেট, ম্যাগনেটের এই একটা পোল আর ম্যাগনেটের মনে করো এই একটা পোল। ঠিক আছে, এটা মনে করো এন পোল, এটা মনে করো তোমার এস পোল। এর মাঝখানে একটা কন্ডাক্টর এইভাবে প্লেস করা ছিল। ঠিক আছে, এই কন্ডাক্টর এভাবে প্লেস করা ছিল, আর এই কন্ডাক্টরটা স্মুথলি ঘুরতে পারে অ্যালং দিস অ্যাক্সিস। এই যে কাটা কাটা দাগটা টানছি আমি, এই কাটা কাটা অ্যাক্সিস বরাবর এটা কিন্তু ঘুরতে পারে, মুভ করতে পারে। তাহলে যদি মুভ করতে পারে তাহলে এর সঙ্গে কি করা আছে, এই যে এটার সঙ্গে একটা বড় ধর একটা এরকম সলিড কিছু একটা লাগানো আছে, মানে যেটা শুদ্ধ পুরো কন্ডাক্টরটা ঘুরবে। আর সেই সলিড যে জিনিসটা ঘুরতে পারে তার সঙ্গে আমার এই কাঁটাটা লাগানো আছে। অর্থাৎ এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটা যদি পুরো ধরো ডান দিকে শিফট করে টোটালটা, তাহলে কন্ডাক্টর শুদ্ধ পুরো ডান দিকে ঘুরবে, যে ছবিটা তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম। তাহলে ধরলে কাঁটাটাও ঘুরবে। এখন ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায় দাঁড়ালো, সমস্যাটা হলো এটাই যে তুমি ধরো এখানে একটা সাপ্লাই দিলে, প্লাস মাইনাস সাপ্লাই দিলে, কিন্তু প্লাস মাইনাস সাপ্লাই দিলে যেটা হবে, ধরো কারেন্টটা এখান দিয়ে ফ্লো হতে শুরু করলো, মানে ওপর দিকটা মনে করো আমার, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, আমার এই দিকটা প্লাস এইদিকটা মাইনাস হলে ভালো হয়। তাহলে কারেন্টটা এইদিকে ফ্লো হবে, তাহলে কারেন্ট যদি এইদিকে ফ্লো হয় তাহলে ওপর দিকটা হবে এন পোল, মানে এই 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 সেকশনটার ওপর দিকটা হবে এন পোল, আর নিচের দিকটা হবে এস পোল। তাহলে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ যে ওটা ডান দিকে ঘুরতে চাইবে, এই এন পোলটা চাইবে এস পোলের কাছে আসতে, এই তলায় যে এস পোলটা হয়েছে ওটা চাইবে এন পোলের কাছে যেতে, অর্থাৎ টোটাল অ্যারেঞ্জমেন্টটা ডান দিকে ঘুরবে। এটা তোমরা কালকে দেখেছো। কিন্তু ধরো তুমি একটা খুব হালকা একটা সাপ্লাই দিলে, ধরো 2 ভোল্ট দিলে, তো 2 ভোল্ট দিলেও চুম্বক তো কিছু একটা তো চুম্বক তৈরি হবে, সেটাও ধরো গিয়ে ডান দিকে দাঁড়িয়ে গেল, ধরো কাঁটাটা এরকম পজিশনে ফিক্স হয়ে দাঁড়িয়ে গেছে, কাঁটাটা ঘুরে গিয়ে এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, ভালো কথা। আবার ধরো তুমি ভোল্টেজটা, এই যে ভোল্টেজ সাপ্লাই ছিল তুলে নিলে, তুলে নিয়ে আবার এটাকে হাতে করে সোজা কাঁটাটাকে আবার এই জায়গায় দাঁড় করে দিলে। এবার 2 ভোল্ট না দিয়ে 4 ভোল্ট দিলে, 4 ভোল্ট দিলেও তো চুম্বক তৈরি হবে এনএস, তখনও কাঁটাটা দেখবে এইখানেই গিয়ে দাঁড়িয়েছে। যাই ভোল্টেজ তুমি দাও না কেন, 2 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট, 10 ভোল্ট, তুমি যা ভোল্টেজ দিচ্ছ কাঁটাটা দিচ্ছ খালি এইখানেই গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কি, এন পোল এস পোলের সোজাসুজি আসতে চাইছে, এইদিকের এস পোলটা এন পোলের সোজাসুজি আসতে চাইছে, তো ও তো খালি এইদিকেই দাঁড়াবে। কিন্তু তোমাকে যদি এইরকম অ্যারেঞ্জমেন্ট করতে হয় যে না 2 ভোল্ট দিলে একটুখানি নড়াবো, 4 ভোল্ট দিলে আরেকটু বেশি নড়বে, 6 ভোল্ট দিলে এইরকম পজিশনে দাঁড়াবে, তুমি যদি এইরকম চেয়ে বসে থাকো তাহলে কিন্তু তোমাকে একটা বাইরে থেকে টান দিয়ে ধরে রাখতে হবে। অর্থাৎ এই স্প্রিংটা যাতে অত ফ্রিলি দুম করে ওইদিকে মুভ করে না যেতে পারে, তোমাকে একটা বেসিক্যালি একটা স্প্রিং মানে এই কাঁটাটার সাথে একটা স্প্রিং লাগাতে হবে। ধরো এখানে একটা স্প্রিং লাগালে তুমি,
স্প্রিং লাগালে কি হবে, স্প্রিং দিয়ে টান দিয়ে কাঁটাটাকে তুমি ধরো ফোর্স করে এখানটা দাঁড় করিয়ে রেখেছো। এইবার তুমি যদি 2 ভোল্ট দাও, তাহলে ম্যাগনেটটা যতটা এনার্জাইজ হবে, ও চাইবে এদিকে আসতে, কিন্তু স্প্রিং এর টানটার জন্য আসতে পারবে না। কিছুটা মুভ করবে, হালকা কিছুটা নড়বে, স্প্রিং এর জন্য পুরোটা ওরকম যে ডান দিকে ঘুরে এই জায়গায় চলে আসছিল সেটা আসতে পারবে না। ধরো ঘুরে এই জায়গায় দাঁড়ালো। তুমি যদি এবার 2 ভোল্ট না দিয়ে 4 ভোল্ট দাও, তখন এই ম্যাগনেটটার শক্তি আরেকটু বেশি হচ্ছে, সে স্প্রিং এর বাধাটাকে আরেকটু বেশি কাটিয়ে পয়েন্টারটাকে এইখানে দাঁড় করাতে পারছে। ঠিক আছে। তুমি যদি এবার ধরো 6 ভোল্ট দাও, তাহলে স্প্রিং এর বাধাটাকে তখন এর ক্ষমতাটা বাড়ছে। স্প্রিং এর ক্ষমতাটা তো কনস্ট্যান্ট, এটা তো আর বাড়বে না নিজে নিজে, ওর ক্ষমতাটা কনস্ট্যান্ট। কিন্তু ম্যাগনেটটার ক্ষমতা যেহেতু বাড়ছে, ম্যাগনেটটা স্প্রিং কে জোর করে টেনে এনে কাঁটাটাকে এই জায়গায় রাখতে বাধ্য করছে। আবার তুমি যদি ভোল্টেজ তুলে নাও, ধরো এখানে আর ভোল্টেজ দিলে না, 0 ভোল্ট দিলে, অর্থাৎ ভোল্টেজ দিলে না, তখন আর কোনো ম্যাগনেটটার ক্ষমতা নেই। এই স্প্রিং এর জন্য কাঁটাটা এসে আবার এই জায়গায় দাঁড়িয়ে যাবে। অর্থাৎ একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে শুধুমাত্র একটা ম্যাগনেট রাখলে আর একটা ইলেকট্রোম্যাগনেট রাখলে, ইলেকট্রোম্যাগনেটটা যে কাঁটাটা যে ঘুরে ফিক্স পজিশনে দাঁড়াবে সেটা কখনোই হবে না। কাঁটাটা সবসময় ঘুরে গিয়ে ও একটা এইখানেই দাঁড়াতে চাইবে। তুমি যদি চাও যে না আমি এতটা অ্যালাউ করবো না যেতে, দেন ইউ হ্যাভ টু কানেক্ট সাম কাইন্ড অফ স্প্রিং। অর্থাৎ তোমাকে সেটা কন্ট্রোলড রাখতে হচ্ছে, ওকে টান দিয়ে রাখতে হচ্ছে ও যাতে না যেতে পারে। বুঝা গেছে? এই জিনিসটা তোমাদেরকে এই ছবিটায় দেখায়, তাহলে বুঝতে হবে। দেখো এই ছবিটা দেখো, ডান দিকে যে ছবিটা, সেই ছবিটায় কি দেখানো হয়েছে না, দেখো এখানে একটা স্প্রিং আছে দেখতে পাচ্ছি, এই যে পয়েন্টারটা, হ্যাঁ, এই পয়েন্টারটার সাথে একটা স্প্রিং লাগানো আছে। অর্থাৎ ও চাইলেই এদিকে ঘুরতে পারবে না। এবার করা হয়েছে কি, ধরো এই যে তোমার ইয়েটা ছিল, কি বলতে চাইছি, মানে ধরো এখানে যে কয়েলটা ছিল, অর্থাৎ এইখান থেকে একটা কয়েল ছিল, হ্যাঁ, যেটা বেসিক্যালি ম্যাগনেটটা প্রডিউস করছে। এইটা কয়েল, এই যে কয়েল লিখেছে, এখানে কয়েলটা ছিল। ধরো তুমি এখানে বা তুমি 2 ভোল্ট প্রোভাইড করছো, তাহলে 2 ভোল্ট যদি প্রোভাইড করো তাহলে কি হবে, এইখানে 2 ভোল্টের জন্য একটা ডিফ্লেকশন ফোর্স আসবে। কিন্তু দেখো সেখানে একটা স্প্রিং আছে দেখতে পাচ্ছ, এই যে স্প্রিংটা, এটা স্প্রিংটা, স্প্রিংটা কি করছে, ওকে অতটা ঘুরতে অ্যালাউ করছে না। স্প্রিংটাও সেখানে টান দিয়ে রেখেছে, তখন এই স্প্রিং এর যে টানটা তাকে আমরা বলবো কন্ট্রোলিং ফোর্স। অর্থাৎ একটা জায়গায় এসে ডিফ্লেকশন ফোর্সটা যাচ্ছে এদিক থেকে, যেটা কাঁটাকে ঠেলতে সাহায্য করছে, আর কন্ট্রোলিং ফোর্স হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটা কি হচ্ছে, এই দিক দিয়ে জোর করে চেপে ধরে রেখেছে, ওকে ঘুরতে দিচ্ছে না। তাহলে যখন দুটো সমান হয়ে যাবে, কাঁটাটা তখন একটা পজিশনে দাঁড়াবে। ধরো এই পজিশনটা দাঁড়িয়েছে, 2 ভোল্টের জন্য তুমি এখানে দেখো 2 এ দাঁড়িয়েছে। বুঝা গেছে? এরপর আবার মনে করো আমরা 4 ভোল্ট প্রোভাইড করলাম, অর্থাৎ এইখানটা এই যে কয়েলটা আছে, কয়েলটা আমি 4 ভোল্ট প্রোভাইড করলাম। সেক্ষেত্রে কি কন্ট্রোলিং যে ফোর্স, অর্থাৎ দেখো এই কন্ট্রোলিং ফোর্সটা কিসের ফোর্স, স্প্রিং এর ফোর্স। এই ফোর্সটা তো কনস্ট্যান্ট। আমরা পড়েছিলাম যে একটা স্প্রিং এর ইয়েটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, পড়েছিলাম কার্যক্ষমতা, আর পড়েছিলাম এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স পড়েছিলাম স্প্রিং এর জন্য। এখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। যদি এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরে তাহলে আমি বলতে পারি কে থিটা। ঠিক আছে, এটা যেহেতু গোল গোল স্প্রিং আর কি, এটা বলতে পারি কে থিটা। তাহলে এই ফোর্সটা তো কনস্ট্যান্ট, স্প্রিং এর কেটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এই ফোর্সটা মোটামুটি কনস্ট্যান্ট মনে করো। তাহলে এ যে কন্ট্রোলিং ফোর্সটা যে সেটা মনে করো কনস্ট্যান্ট আছে, কিন্তু তুমি যেই 4 ভোল্ট প্রোভাইড করছো, ডিফ্লেকশন টর্কটা গেছে বেড়ে। অর্থাৎ এদিক দিয়ে চাপটা বেশি, আর এদিক দিয়ে চাপটা একটু কম, এদিকে চাপটা একটু কম, এদিকে চাপটা একটু বেশি। তালবস্যা লিখতে পারছি না, বেশি। তাহলে কাঁটাটা কি দাঁড়াবে, কাঁটাটা তখন দেখবে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেহেতু ডিফ্লেকশন টর্কটা বেশি, ওকে কাঁটাটা জোর করে ঠেলে একটু ওইদিকে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝতে গেছে ব্যাপারটা? তাহলে এইভাবে তোমাকে কিন্তু বেসিক্যালি কাজ করাতে হবে। তুমি যদি স্প্রিংটা না দাও, স্প্রিংটা তুমি যদি না দাও, তাহলে কিন্তু তোমার সমস্যা যেটা হবে, কাঁটা কিন্তু তুমি যতবারই স্প্রিংটা যদি না দাও, তুমি যতবারই যা ভোল্টেজই সাপ্লাই দাও, কাঁটা সবসময় গিয়ে দেবে একদম লাস্ট গিয়ে যেখানে ঠেকে গেছে। সে 2 ভোল্ট দিলেও দেবে কাঁটাটা গিয়ে এখানে ঠেকে যাবে, 4 ভোল্ট দিলেও কাঁটাটা গিয়ে লাস্ট যেখানে পয়েন্ট আছে ওখানে ঠেকে যাবে। তুমি যদি স্প্রিংটা দাও, অর্থাৎ উল্টো দিকে একটা কন্ট্রোলিং ফোর্স দাও, তাহলে কাঁটাটা পার্টিকুলারলি একটা জায়গায় দাঁড়াবে। কোন জায়গায় দাঁড়াবে, যেখানে দাঁড়িয়ে ডিফ্লেকশন ফোর্স আর কন্ট্রোলিং ফোর্সটা সমান হবে, সেই জায়গাটায় গিয়ে ওটা দাঁড়াবে। বুঝে গেছে? তাহলে এই জিনিস কন্ট্রোলিং ফোর্স কাকে বলছি, মানে এইটাই বলছি বেসিক্যালি কন্ট্রোলিং টর্ক। অর্থাৎ ডিফ্লেকশন টর্ক আমরা পড়লাম যেটা, যেটা কাঁটাটাকে আমার জিরো পজিশন থেকে রাইট দিকে বা যেদিকে তুমি করবে সেদিকে ঠেলতে যে ফোর্সটা বা টর্কটা, তাকে আমরা পড়েছিলাম ডিফ্লেকশন টর্ক।
আর এখানে কন্ট্রোলিং টর্কটা বলছি কি, যে ওই কাঁটার মুভমেন্টটাকে লিমিট করে দিচ্ছে, অর্থাৎ একটা বেশি অ্যামাউন্টের পর আর যেতে দিচ্ছে না, ওটাই লিখেছে যে কন্ট্রোলিং টর্ক লিমিটস দ্য মুভমেন্ট অফ পয়েন্টার, পয়েন্টারটাকে লিমিট করেছে মুভমেন্টটা। এবারে এনসিওর করে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফ্লেকশন ইজ ইউনিক অ্যান্ড ইজ অলওয়েজ সেম ফর দ্য গিভেন ভ্যালু অফ দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি টু বি মেজার্ড। মানে যেটা বললাম যে ধরো এই ছবিটায় 2 ভোল্ট পাঠালে এখানে 2 এ দেখাচ্ছে, 4 ভোল্ট পাঠালে 4 এ দেখাচ্ছে, ওটাই এনসিওর করে দিচ্ছে যে হ্যাঁ তুমি যে ভোল্টটা প্রোভাইড করেছো সেই ভোল্টেরই ডিফ্লেকশন টর্ক তৈরি হয়েছে, সেই ভোল্টেরই ডিফ্লেকশন টর্কটা বেসিক্যালি আমার কারেসপন্ডিং 2 ভোল্ট হোক 4 ভোল্ট হোক এই সিস্টেমটা আমার নিতে হেল্প করছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ডিফ্লেকশন ফোর্স বলো বা কন্ট্রোলিং ফোর্স বলো, দুটো বেসিক্যালি একে অপরকে মিনিমাইজ করছে, একদম জাস্ট নিউট্রালাইজ করছে। এবং এইখানটায় তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি একটা ব্ল্যাক স্ক্রিন করছি, ধরো তোমার পয়েন্টারটা আছে এইরকম জায়গায়, ঠিক আছে, এই পয়েন্টারের সাথে তোমার একটা কয়েল লাগানো আছে এবং এই দিক দিয়ে একটা ডিফ্লেকশন ফোর্স কাজ করছে। ঠিক আছে, একটা জিনিস তোমাকে এনসিওর করতে হবে যে ডিফ্লেকশন ফোর্স আমি যেটা দিচ্ছি আর উল্টো দিকে যেদিকে ডিফ্লেকশন ফোর্স দেবো, কন্ট্রোলিং অর্থাৎ ডিফ্লেকশন টর্ক যেদিকে দেবো, কন্ট্রোলিং টর্ক কিন্তু তার পুরো এক্স্যাক্টলি অপোজিট দিকে দিতে হবে। তুমি যদি এদিকে ডিফ্লেকশন দাও, কন্ট্রোলিংটা ওইদিকে দাও, তাহলে তো আর ডিফ্লেকশনের কাজই থাকে না, কাঁটা সবসময় ওইদিকে পড়ে থাকবে ডান দিকে। কাজেই যেদিকে ডিফ্লেকশন টর্ক থাকবে, কন্ট্রোল টর্ক থাকবে তার এক্স্যাক্টলি উল্টো দিকে। আমি যদি চাই যে স্প্রিং এর এই দিক বরাবর মুভমেন্টটাকে আমি লিমিট করব, দেন আমাকে একটা আইদার এরকম একটা স্প্রিং তোমাকে কানেক্ট করতে হবে যেটা নড়তে দেবে না, বা যেহেতু রোটেশনাল মুভমেন্ট, রোটেশনের জন্য সেই রোটেশনাল স্প্রিং তোমরা দেখে থাকবে, হুম, এরকম প্যাঁচানো 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 তারের মতো হয় রোটেশনাল স্প্রিং, মানে এদিকে ঘুরতে দেবে না, ঘুরতে দেবে না নয় মানে ঘোড়াটাকে লিমিট করবে। এবার কি স্প্রিং, তোমরা যে কোনো স্প্রিং, ধর এটা একটা স্প্রিং আছে, তো তোমরা এটুকু স্প্রিংটা দেখেছো যে এর যে মুভমেন্টটা, এর মুভমেন্টটা নট ফিক্স, তুমি একটা পার্টিকুলার পজিশনে পার্টিকুলার রাখতে পারো। তুমি যদি আরো মনে করো লোড দেবে, তার লোড দিয়ে তুমি এটাকে আরো নিচের দিকে নামিয়ে দিতে পারো, স্প্রিংটাতে এক্সপ্যান্ড হবে। তোমরা হাতে স্প্রিং নিয়ে দেখেছো যে চাপলে যতটা খুশি চাপা যায়, ছাড়লেও যতটা খুশি ছাড়া যায়, মানে টানলেও টানা যায়। কিন্তু ধরো এখানে একটা লোড আছে, স্প্রিং এর সুবিধা হচ্ছে এটাই যে আমার ও একটা জায়গায় এসে দুটোকে নিউট্রালাইজ করে। অর্থাৎ মনে করো এটা তোমার বেসের সাথে স্প্রিং দিয়ে বাঁধা আছে, তুমি এখানটা মনে করো 5 কেজি চাপিয়েছো, 5 কেজি চাপালে যদি ডিসপ্লেসমেন্টটা দেখবে এটা এটা ধরো নামবে, বসবে তো, বসে মনে করো এই জায়গাটা এলো, এই জায়গাটা এসে দেখবে আর নামছে না আর বসছে না, কেন বসছে না? তার কারণ বুঝতে হবে যে স্প্রিংটা একটা ফোর্স অ্যাপ্লাই করছে, যেটাকে আমি বলছিলাম মাইনাস কে এক্স। এখানে এক্স হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, এইখান থেকে এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। তাহলে স্প্রিংটা একটা ফোর্স প্রোভাইড করছে উল্টো দিকে কে এক্স, আর এই যে ওয়েটটা 5 কেজি যেটা চাপিয়েছে সেই 5 কেজি ওয়েটটা নিচের দিকে হচ্ছে। তো যখন দুটো ফোর্স একটা সেম হয়ে যাচ্ছে, তখনই আমার এই প্লেটটা একটা পার্টিকুলার জায়গায় এসে দাঁড়াচ্ছে। যদি এখানে 5 কেজি না চাপিয়ে 15 কেজি চাপাই, তখন দেখবো কি এই 15 কেজির লোডটা আরো নামছে, এখান থেকে স্প্রিং এর ফোর্সটা, যে তোমার ডিসপ্লেসমেন্টটা বাড়ছে তাহলে এক্সটা বাড়ছে, আর এক্সটা বাড়লে কি হবে, এফ ইকুয়াল টু মাইনাস এক্স, অর্থাৎ স্প্রিং এর ফোর্সটাও সেক্ষেত্রে বাড়ছে। এবার দুটো নিউট্রালাইজ কোন জায়গায় এসে হবে, ধরো এইরকম জায়গাটা এসে, অর্থাৎ প্লেটটা এই জায়গায় নেমে এসে দুটো সমান হলো, এই প্লেটটা এই জায়গাটা নেমে এসে। ঠিক আছে, কাজে আমাকে স্প্রিং নিয়ে যখন আমি কাজ করব আমাকে মাথায় রাখতে হবে আমরা কি করি, স্প্রিং যেদিকে ফোর্স অ্যাপ্লাই করে আমরা তার উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করি, এবং যখন আমাদের ফোর্স আর স্প্রিং এর ফোর্স সেম হয়ে যায় তখন ওটা একটা পার্টিকুলার পজিশনে দাঁড়ায়। আমরা একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি এটাই অ্যাপ্লাই করব। কি করব না, একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আছে, তার ডিফ্লেকশন টর্কটা প্রডিউস হচ্ছে এদিকে, আমরা কন্ট্রোলিং টর্কটা প্রোভাইড করবো উল্টো দিকে। এবং যে স্প্রিংটার সাহায্যে যে স্প্রিংটা দিয়ে আমি কন্ট্রোলিং টর্কটা প্রোভাইড করছি, সেই স্প্রিংটা হবে এমনই যেন সেটা ওই রেঞ্জের মধ্যে থাকে। হ্যাঁ, আমি এমন শক্ত স্প্রিং লাগিয়ে দিলাম যে 2 ভোল্টেজে কোনো ভোল্টেজে যে কাঁটা নড়াতে পারছে না, সেটা করলে তো হবে না। আমাকে যখন ডিজাইন করবো ইনস্ট্রুমেন্টটা, আমাকে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি যদি এই মিটারটা 0 ভোল্ট থেকে 50 ভোল্ট, অর্থাৎ 50 ভোল্ট পাল্লার মধ্যে রাখতে চাই, তাহলে আমার স্প্রিংটাকে ততটাই টাইট করতে হবে যাতে করে 50 ভোল্টের ডিফ্লেকশন টর্ক এবং স্প্রিং এর
কন্ট্রোলিং টর্ক দুটো একে অপরকে নিউট্রালাইজ করে কাঁটাটা এক্স্যাক্টলি এই জায়গাতেই যেতে পারে। সেই ফাইন অ্যাডজাস্টমেন্টটুকু আমাকে কিন্তু করতে হবে, স্প্রিংটাকে ততটা টাইট দিতে হবে, যতটা টাইট দিলে 50 ভোল্টের একটা ডিফ্লেকশন টর্কে সে কাঁটাটাকে এই পজিশনে আনতে পারে। তাহলে তুমি যখনই এটা করতে পারবে তখনই দেখবে তোমার কাছে জিনিসটা সোজা হয়ে গেছে। অর্থাৎ 25 ভোল্ট দিলে কাঁটাটা দেখবে এখানে দাঁড়াবে, ধরো 10 ভোল্ট দিলে কাঁটাটা এখানে দাঁড়াবে, নিজে নিজেই হবে। তো তোমরা এটুকু বুঝতে পারছো যে শুধুমাত্র ডিফ্লেকশন টর্কটা এনাফ নয়, তোমাকে প্যারালালি উল্টো দিকে কন্ট্রোলিং টর্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে এই কন্ট্রোলিং টর্কের কনসেপ্টটা পুরো বোঝা গেছে সবার একদম ক্লিয়ারলি? তো ওটাই লিখেছে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ তো এটাই লিখেছে এখানে যে দেখো বলছে দ্য টর্ক, দিস টর্ক ইজ প্রডিউসড বাই দ্য স্প্রিং অ্যাকশন অ্যান্ড অপোজিটস দ্য ডিফ্লেকশন টর্ক। বুঝতেই পারছো এটা অপোজ করে। এবং সো অ্যাজ দ্য পয়েন্টার ক্যান কাম টু রেস্ট অ্যাট দ্য পয়েন্ট হোয়ার দিস টু টর্কস আর ইকুয়াল। মানে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, যেটা আমি ডিফ্লেকশন টর্কটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, আর কন্ট্রোল স্প্রিং টর্ক, দুটো যখন সমান হয়ে যাচ্ছে তখন পয়েন্টারটা একটা জায়গায় ফিক্স হচ্ছে। সেটাই আমার রিডিং। বুঝে গেছে? এই হচ্ছে জিনিসটা। এবং কন্ট্রোলিং টর্কের ক্ষেত্রে কতগুলো জিনিস আমাকে একটু জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা তো দেখে নিচ্ছি, জাস্ট কিছুই না। যেটা আমি একটু আগে বলছিলাম যে তোমার কন্ট্রোলিং টর্ক বেসিক্যালি একটা স্প্রিং। দেখো একটা জিনিস মাথায় রাখো, বলে দিচ্ছি আমি। স্প্রিং কিন্তু দু রকম হয়। যেরকম আমাদের মুভমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্ট মানে যে কোনো পার্টিকেলের মুভমেন্ট দু রকম হতে পারে। একটাকে বলি আমরা লিনিয়ার মোশন, আর একটাকে বলি আমরা সার্কুলার মোশন। অর্থাৎ একটা রৈখিক গতি, একটা বৃত্তীয় গতি, পড়েছো? তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে স্প্রিং গুলো হচ্ছে লিনিয়ার স্প্রিং, অর্থাৎ এইরকম, এদের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই বরাবর, একদম লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এদের এই স্প্রিং গুলো। আর সার্কুলার মোমেন্টার যদি থাকে সেক্ষেত্রে স্প্রিং এর শেপটা নর্মালি এরকম সার্কুলার টাইপেরই হয়ে থাকে। এইরকম স্প্রিং তোমরা অনেকেই চোখে দেখেছো। এই স্প্রিং গুলোকে এই দিক বরাবর বা এই দিক বরাবর আপ ডাউন করা সম্ভব, অর্থাৎ এটা মোশনটা সার্কুলার মোশন। এদের ক্ষেত্রে আমরা লিখি ফোর্স ইকুয়াল টু লিখি মাইনাস স্প্রিং কনস্ট্যান্ট কে ইন্টু এক্স, হোয়ার এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আর এক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি করি, কন্ট্রোলিং টর্ক যেটাকে বলি টাউ সি, সেটাকে আমরা লিখি সি ইন্টু, মানে একই একটা স্প্রিং কনস্ট্যান্ট সি ইন্টু থিটা। কারণ দেখো এখানে ডিসপ্লেসমেন্টটা তো ইন টার্মস অফ থিটা রাখার, তাই না? এই যে ধরো এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। স্যার এখানে মাইনাসটা কি জন্য হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো প্রশ্ন। এটা তোমরা আগেও ইমেকে পড়েছো। মাইনাসটা কেন? কারণ দেখো মাইনাসটা ডিসাইড করে দেয় ডিরেকশনটা, ভেক্টর এটা একটা। কারণ দেখো একটা স্প্রিং মনে করো এরকম আছে, তো তুমি যখন মনে করো স্প্রিংটাকে এই দিকে টান দিয়েছো, হ্যাঁ এই দিকে টানছো, নিচের দিকে টানছো, নিচের দিকে টেনে তুমি এক্স ডিস্টেন্স নিয়ে গেছো, আর তুমি ফোর্সটা প্রোভাইড করছো এই দিকে, কিন্তু স্প্রিং কোন দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছে? তোমার উল্টো দিকে। তা তুমি যদি এই দিকে এফ অ্যাপ্লাই করে থাকো তাহলে স্প্রিং বেসিক্যালি নিজেকে মাইনাস এফ অ্যাপ্লাই করাচ্ছে, তবেই গিয়ে এই পজিশনটা ফিক্স হয়েছে। অর্থাৎ তোমার প্রদত্ত ফোর্স আর স্প্রিং এর ফোর্স দুটো যখন ইকুয়াল হয়েছে এন্ড অপোজিট হতে হবে, তবেই ওই জায়গাটা গিয়ে দাঁড়াবে। ভেক্টর তো তোমরা পড়েছো, একটা এফ আর একটা মাইনাস এফ, তবেই তো দুটো মিলিয়ে একটা জিরো হবে, মানে নেট ফোর্সটা জিরো হবে, তবেই একটা জায়গায় একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা তোমরা পড়েছো ইমেকে। তো বক্তব্যটা হচ্ছে যে যেহেতু আমি ডিরেকশনটা টানছি এদিকে, প্লাস এক্স যদি আমার ডিরেকশনের দিকে হয় কিন্তু স্প্রিং টানটাকে উল্টো দিকে, ওই জন্য ওর সাইনটাকে আমরা মাইনাসে বলি। আমি যদি থিটাটাকে এইদিকে বলি প্লাস থিটা অ্যাঙ্গেল, স্প্রিং কিন্তু ফোর্সটা প্রোভাইড করছে আমাকে উল্টো দিকে, ও করছে বেসিক্যালি মাইনাস, সেই জন্য ওকে মাইনাস এই টার্মটা আসে। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? বেশ। আচ্ছা। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এইটা হচ্ছে আমার থিটা, এইটা মাথায় রাখো। আর আমরা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে কিন্তু নর্মালি, হ্যাঁ ইন্ডিকেটিং আমরা যেগুলো পড়ছি মানে আমাদের ইলেকট্রিক্যালে যেগুলো আছে সেইখানে কিন্তু আমরা মানে 95% কেসে আমরা কিন্তু এই জিনিসটাই ইউজ করছি। এই এই ধরনের মানে পয়েন্টার একটা, সেখানে পয়েন্টারটা পুরো সার্কুলার ইয়েতে মুভমেন্ট করবে। ঠিক আছে, একটা পয়েন্টার সার্কুলার যদি মুভমেন্ট করতে চায় তাহলে আমাকে ওই সার্কুলার ব্যাপারটাকে আমাকে মাথায় রাখতে হবে, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। এইটা আমরা শুধুমাত্র ওজন মাপা, ওয়েট মেশিনে দেখবে তো, আগের দিন বলছিলাম স্প্রিং টুল, আগের দিন কথাটা উঠলো, একমাত্র ওয়েট মেজারমেন্টে আমরা এই ধরনের স্প্রিংটা কিন্তু ব্যবহার করি। সেখানে তোমরা একটু আগে যেটা বললাম যে কতটা তুমি লোড চাপাচ্ছ স্প্রিংটা ততটা টেনে আসছে। তো আদারওয়াইজ ইলেকট্রিক্যালের মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই টার্মটা ইউজ করি। তো সেটাই বলতে চাইলাম, কারণটা দেখো এখানে এই যে লিখেছে কন্ট্রোল টর্ক সি ইন্টু থিটা।
ঠিক আছে? যেখানে থিটা বলছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, যে কতটা ডিফ্লেকশন হচ্ছে, আর সি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, নিউটন মিটার পার রেডিয়ান, মানে সার্কুলার মোশনের জন্য হচ্ছে নিউটন মিটার পার রেডিয়ান, এই হচ্ছে ওর ইউনিট। তো বক্তব্যটা হলো যে এই কন্ট্রোল টর্ক ব্যাপারটা সম্পর্কে জিনিসটা মোটামুটি মাথায় ঢুকেছে। এবার দেখা যেতে পারে যে কন্ট্রোল টর্ক আমরা কি কি উপায়ে প্রডিউস করতে পারি। বলছে দুটো উপায়ে প্রডিউস করতে পারি, বলছে একটা স্প্রিং কন্ট্রোল, একটা হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোল মানে টার্মটা বুঝে গেছে, যেটা এতক্ষণ ধরে আমি বক বক করলাম, এটাই হচ্ছে স্প্রিং কন্ট্রোল মেথড। যেখানে একটা স্প্রিং দিয়ে, দেখো এই নিচের ছবিটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে একটা স্প্রিং দিয়ে আমরা ওই কন্ট্রোলিং টর্কটা প্রোভাইড করছি। দেখতে পাচ্ছ এখানে যে দেখো একটা পার্মানেন্ট ম্যাগনেটের ভেতরে একটা ইয়ে রাখা হয়েছে, তোমার একটা কয়েল রাখা হয়েছে। তো সেই কয়েলটা বেসিক্যালি ডিফ্লেক্ট হবে, তো কয়েলের ভেতর দিয়ে আমরা যখন কারেন্ট পাস করাবো, যেটা যে যে জিনিস এখন পড়লাম, ধর মনে করো কয়েলের এই আপার ফেসটা এন তৈরি হবে আর এই লোয়ার ফেসটা এস তৈরি হবে, তাহলে এ এ চাইবে এটাকে টানতে আর ও চাইবে এটাকে টানতে, তাহলে কাঁটাটা ঘুরবে। আর স্প্রিং উল্টো দিকে, সে স্প্রিংটা লাগানো আছে, ও কি করছে, ও হচ্ছে কন্ট্রোল টর্কটা প্রোভাইড করছে। তো যখন দুটো সমান হয়ে যাচ্ছে তখন এখানটা দাঁড়াচ্ছে। এটাই স্প্রিং কন্ট্রোল মেথড, আলাদা কিচ্ছু না। কিন্তু স্প্রিং কন্ট্রোল মেথডে আমাকে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটাই হচ্ছে আসল বিষয়বস্তু। কাজ কি করে করতে জেনে গেলাম, এর পিছনে ম্যাথামেটিক্সটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাকে আমি জানবো এইখানে। তো দেখো, সরি এটা, হ্যাঁ, তো টি টি ডি, যেটা টি সাফিক্সে ডি, এইটা হচ্ছে আমার ডিফ্লেকশন ফোর্স, মানে ডিফ্লেকশন টর্ক। ফোর্স বলবো না, আমি টর্ক বলছি কারণ এটা বৃত্তীয় গতি, টর্ক বলবো, ফোর্স বলবো না। তাহলে মনে করো এই দিক বরাবর তোমার ডিফ্লেকশন টর্কটা কাজ করছে, আর এই দিক বরাবর তোমার ওই কন্ট্রোলিং টর্কটা কাজ করছে, তাই তো? যে কাঁটাটাকে ওই জায়গায় রেখেছে। তো সেইটা যদি হয়, এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে যদি এটা হয়, তাহলে তোমরা তো এটুকু বুঝতে পারছো যে ধরো একটা মিটার আছে, এরকম একটা মিটারের ডায়াল প্যাড আছে। এবার মনে করো এই কয়েলের ভেতর দিয়ে কি পরি, এইখানে যে কয়েলটা রয়েছে, বেসিক্যালি এই কয়েলটা, হ্যাঁ, এই কয়েলটার ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে তার ডিফ্লেকশনটা। অর্থাৎ যদি 0 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে হয়তো এখানে 0 দেখাবে, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এখানটায় ধরো দেখাবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে দেখাবে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে দেখাবে, 4 অ্যাম্পিয়ার গেলে এখানে দেখাবে, 5 অ্যাম্পিয়ার এখানে দেখাবে, এরকম ধরো এটা এটা একটা অ্যামমিটার, ঠিক আছে? তো কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেটা বেসিক্যালি এখানে দেখাবে। তাহলে একটা জিনিস ভাবো, কাঁটাটা মনে করো এই জায়গায় রয়েছে, কারণ কি, কারণ তুমি এই কয়েলের ভেতর দিয়ে I = 1 অ্যাম্পিয়ার পাঠিয়েছো। এই কয়েলটার ভেতর দিয়ে মনে করো 1 অ্যাম্পিয়ার পাঠাচ্ছ, তো 1 অ্যাম্পিয়ার পাঠানোর জন্য কাঁটাটা এই জায়গায় দাঁড়িয়েছে। অর্থাৎ 1 অ্যাম্পিয়ার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের ডিফ্লেকশন টর্ক প্রডিউস হয়েছে। তুমি যদি 1 অ্যাম্পিয়ার না পাঠিয়ে 2 অ্যাম্পিয়ার পাঠাও, কাঁটাটা কিন্তু এই জায়গায় যাবে। তো কাঁটাটা এই জায়গায় যাওয়ার কারণটা কি? নিশ্চয়ই তাহলে ডিফ্লেকশন টর্কটা বেড়ে গেল, তাই তো? টিডিটা বাড়লো, 3 অ্যাম্পিয়ার পাঠালে ডিফ্লেকশন টর্ক আরো বাড়বে। তার মানে বেসিক্যালি তোমার এই কারেন্টের সাথে দেখো টিডিটা হচ্ছে পুরোপুরি প্রপোর্শনাল, ঠিক আছে? তো এটা এখানে লিখেছে যে টিডিটা হচ্ছে কারেন্টের সাথে পুরো প্রপোর্শনাল হবে, এটা তোমরা সবাই জানো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন মিটারটা একটা পার্টিকুলার পজিশনে দাঁড়িয়েছে, তখন কিন্তু আমরা বুক ঠুকে বলতে পারি যে আমার ডিফ্লেকশন টর্ক ইকুয়াল টু আমার কন্ট্রোলিং টর্ক টিসি। এটা তো বলতেই পারি, টিডি আর টিসি সমান হয়েছে তবেই তো মিটার কাঁটার জায়গায় দাঁড়িয়েছে। তো এটা আমরা বলতে পারি যে যখন আমার কন্ট্রোলিং টর্ক হচ্ছে, তখন দেখো টিডি ইকুয়াল টু টিসি, যেটা এখানে লিখেছে, আমার এখানে দাগটা কাটা পড়ে গেল, টিডি লেখা আছে, টিডি ইকুয়াল টু টিসি। অপরদিকে টিডিটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে আই, অর্থাৎ কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে আমার ডিফ্লেকশন টর্কটা, ঠিক আছে? অপরদিকে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পড়েছিলাম যে তোমার কন্ট্রোলিং টর্ক টিসি ইকুয়াল টু পড়েছিলাম সি থিটা, সি ইন্টু থিটা। তার মাইনাস হোক বা না হোক, আমি মাইনাসটা এখন আমি আমার আমার এখন এই ডিরেকশনটা নিয়ে আমি এখন ভাবিত নই, আমি এখন ডিরেকশনটা নিয়ে কোনোভাবে ভাবছি না, আমি জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে ভাবছি যে আমাকে টিডি ইকুয়াল টু টিসি হতে হবে। তাহলে টিসি ইকুয়াল টু ধরো সি থিটা। এবার একটা জিনিস ভালো 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 করে ভাবো, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ধরো
কাঁটাটা এরম জায়গায় রয়েছে, কাঁটাটা যখন জিরো পজিশনে, যে জিরো দাগে ছিল তখন কাঁটাটা এরম জায়গায় ছিল। হ্যাঁ, এটা ছিল জিরোর দাগ। তাহলে কাঁটাটাকে তুমি যদি এই জায়গায় এনেছো, অর্থাৎ থিটা এইটুকু অ্যাঙ্গেল, ধরো এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আনার জন্য তোমাকে একটা ডিফ্লেকশন টর্ক এদিকে প্রোভাইড করতে হয়েছে, এবং তখন স্প্রিংটাও তোমাকে একটা এদিক থেকে ফোর্স দিচ্ছে যেটা 30 ডিগ্রির জন্য ঠিক আছে। এবার তুমি চাইছো কাঁটাটা এই জায়গায় নিয়ে আসতে, কাঁটাটা এই জায়গায় আনতে চাইছো, তা তোমাকে কি করতে হবে? তুমি বেসিক্যালি ধরো এই অ্যাঙ্গেলটা আনতে চাইছো 70 ডিগ্রি অ্যাঙ্গেল, কথা কথা বললাম, ধর প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এটা, 70 ডিগ্রি নয়, ধরো 90 ডিগ্রি প্রায়। তাহলে 90 ডিগ্রিতে তুমি থিটাটা করতে চাইছো, তোমাকে এখানে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তোমাকে যেখানে যা শক্তি দিয়েছিল এখানে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তার মানে কি, তুমি এইদিকে যে কন্ট্রোল টর্কটা প্রোভাইড হচ্ছে টাও সি, সেটা বেসিক্যালি সি ইন্টু থিটা, অর্থাৎ আরো ভালোভাবে বললে দাঁড়ায় টিসি প্রপোর্শনাল টু থিটা, কারণ সিটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ওটা কিন্তু কনস্ট্যান্ট, ওটা প্রপোর্শনাল টু থিটা। অর্থাৎ যত বেশি অ্যাঙ্গেল করতে চাইবে তত বেশি কন্ট্রোলিং টর্ক তোমাকে প্রোভাইড করতে হবে। সেই কারণেই একটা স্প্রিংকে আমরা যখন টান দিই, টেনে একটুখানি সরাতে বেশি কষ্ট করতে হয় না, স্প্রিংটাকে টেনে অনেকটা লম্বা করতে অনেক বেশি শক্তি তোমাকে দিতে হয়। সেই কারণেই, কারণ ওখানেও কিন্তু এক্স এর সাথে ওটা প্রপোর্শনাল ছিল, এখানেও একইভাবে থিটার সাথে ওটা প্রপোর্শনাল। অর্থাৎ যত বেশি তুমি থিটাটা করতে চাইবে তত বেশি কন্ট্রোলিং টর্ক কিন্তু, মানে তত বেশি কন্ট্রোলিং টর্ক কিন্তু উল্টো দিকে প্রোভাইড হবে, এটা মাথায় রাখো। তো সেটাই বলছি, টিসি প্রপোর্শনাল টু থিটা, তাহলে টিডি আর টিসি যদি সমান হয়ে যায় আর টিডি প্রপোর্শনাল টু আই হয়, টিসি প্রপোর্শনাল টু থিটা হয়, তাহলে আমরা এই যে টিডি প্রপোর্শনাল টু টিসি, আমরা পরিষ্কার বলতে পারি যে থিটা প্রপোর্শনাল টু আই। অর্থাৎ আমি যেমন কারেন্ট দেবো থিটাটা আমার একদম লিনিয়ারলি ভ্যারি করবে। দেখো কারো স্কোয়ার টার্ম বা রুট ওভার টার্মে হয়নি, একদম লিনিয়ারলি। এই যে লিনিয়ারলি দেখে নিলাম যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে লিনিয়ার, অর্থাৎ যেরকম কারেন্ট আমি প্রোভাইড করবো সেরকম ডিসপ্লেসমেন্টটাও একদম লিনিয়ারলি হবে। বুঝতে গেছে? তো সেই কারণে আমি যে স্কেলটা, এই কাঁটার গায়ে যে স্কেলটা আমি আঁকবো সেই স্কেলটা লিনিয়ার স্কেল হবে। অর্থাৎ এইটা যদি আমার 0 দাগ হয়, এইটা যদি আমার 1 দাগ হয়, তাহলে এই যে সেম গ্যাপিংটা মেনটেন করতে করতে থাকবে, 2, ধর এখানে 3, সেম গ্যাপিং মেনটেন করছি, 4, সেম গ্যাপিং মেনটেন করছি, 5। দেখো এটা পুরো লিনিয়ার স্কেল। অর্থাৎ 0 থেকে 1 এর যতটা ডিস্টেন্স, দেখো 1 থেকে 2 এর ততটাই ডিস্টেন্স, 2 থেকে 3 ততটাই ডিস্টেন্স। অর্থাৎ এই স্কেলটা আমার লিনিয়ার হয়েছে। কেন লিনিয়ার? কারণ এটা যদি একটা অ্যামমিটার হয়, হ্যাঁ এটা যদি অ্যামমিটার হয়, তাহলে আমি যেরকম কারেন্ট পাঠাবো এই থিটাটা হবে আমার একদম লিনিয়ার। যদি আমি স্প্রিং যদি আমি স্প্রিং ইউজ করি তবেই কিন্তু, মাথায় রাখতে হবে। আর একটা নন লিনিয়ার স্কেল কিরকম হয়? নন লিনিয়ার স্কেল ধর এরকম হতে পারে, ধরো এইটা তোমার 0, হুম, এইটা 1, এইটা 2, এইটা মনে করো 3, দেন এইটা মনে করো তোমার 4, আবার আরো ছোট মনে করো 5, এরকম। এইরকম যদি স্কেল হয় তাহলে এই স্কেলটা নন লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল আর নন লিনিয়ার স্কেল তোমরা মোটামুটি জানো। তো দেখো দেখে বুঝতে নন লিনিয়ার স্কেল। এই নন লিনিয়ার স্কেল অন্য জিনিস হবে, সেটা আমরা পরে দেখছি। মোট কথা, আমরা যদি স্প্রিং কন্ট্রোল ইউজ করি তাহলে আই প্রপোর্শনাল টু থিটা হয়, আর যেহেতু আই প্রপোর্শনাল টু থিটা, তাহলে এই স্প্রিং কন্ট্রোল মেথড ইউজ করলে তোমার কিন্তু স্কেলটা একদম লিনিয়ার স্কেল হবে। এইটাই আমার ম্যাথামেটিক্সের তাৎপর্য। কেন ম্যাথামেটিক্স আমি কি আমাকে বোঝালো যে দেখো তোমার ডিফ্লেকশন টর্ক কারেন্টের সাথে প্রপোর্শনাল আর কন্ট্রোলিং টর্ক থিটার সাথে প্রপোর্শনাল। যেহেতু টিডি ইকুয়াল টু টিসি, অর্থাৎ টিডি আর টিসি তো সমান, তাহলে আমরা বলতে পারি যে থিটা প্রপোর্শনাল টু আই। অর্থাৎ তুমি যে স্কেলটা ডিজাইন করবে এখানে, স্কেলটাকে তোমার ইউনিফর্ম স্কেল হলেই হবে, নন ইউনিফর্ম স্কেল দরকার নেই যদি তুমি স্প্রিং মেথড ইউজ করো। বোঝা গেছে ব্যাপারটা? এবার কতগুলো জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? যে হ্যাঁ, দয়া করে এই স্প্রিংটি যেন আবার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না হয়ে বসে, নন ম্যাগনেটিক যেন হয় স্প্রিংটা। স্প্রিং যদি আবার নিজে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় তাহলে ও আবার নিজে একটা আলাদা চুম্বক তৈরি করবে, তখন ডিফ্লেকশন টর্কটাই, মানে যে পরিমাণ ডিফ্লেকশন টর্কটা এসে তোমার কাঁটাটাকে নড়াচ্ছিল সেইখানে একটা এরর এসে যাবে।
সেই এররটা এলে তোমার রিডিং এ কিন্তু এরর আসবে। সেটা যাতে না হয় তাহলে স্প্রিংটা অবশ্যই শুড বি নন ম্যাগনেটিক। স্প্রিংটা যে মেটেরিয়াল তৈরি হবে সেটা নন ম্যাগনেটিক হয়। নর্মালি যেটা করা হয় ফসফর ব্রোঞ্জের করা হয়, লেখা আছে মানে কোন একটা জায়গায়, লেখা নেই আমি লিখে দিচ্ছি। নর্মালি যেটা করা হয় ফসফর ব্রোঞ্জের তৈরি করা হয়। ঠিক আছে, নন ম্যাগনেটিক মেটেরিয়াল ওই জন্যই হওয়া দরকার, নন ম্যাগনেটিক মেটেরিয়াল হলে ও আবার একটা আলাদা আবার ডিফ্লেকশন টর্ক তৈরি করবে, উল্টো দিকে বা যেদিকেও করবে, আমার কথা রিডিং এ ভুলভাল আসবে, তাই জন্য নন ম্যাগনেটিক হতে হবে, এটা তো করতে হবে। দ্বিতীয় হচ্ছে নট সাবজেক্টেড টু মাচ ফেটিক। এই ফেটিক ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ধরো একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে দীর্ঘদিন ধরে তুমি টানছো, টানতে টানতে 10 দিন পরে দেখবে স্প্রিংটা অনেক লুজ হয়ে গেল, লুজ টাইপের হয়ে গেল স্প্রিংটা, তাহলে বলতে পারি এই স্প্রিংটা প্রচন্ড ফেটিক স্প্রিং, এইসব স্প্রিং দিয়ে কাজ চলবে না। আমাকে এমন স্প্রিং দাও সে যেন এরকম বেশি ছোটও না হয়ে যায় বেশি বড়ও না হয়ে যায়, ঝুলে যাতে না যায়, এই ফেটিক হওয়ার চান্সটা যেন না হয়, কারণ ওটা হলে আমার এই রিডিং এরর আসবে। মিটারটা তো আমি বারবার তৈরি করবো না, মিটারটা একবার তৈরি করে বাজারে ছেড়ে দেবো, আমাকে দেখতে হবে সেটা 10 বছর ঠিকঠাক রিডিং দেয়। 10 বছর যদি স্প্রিংটাই লুজ হয়ে যায় দীর্ঘদিন ইউজ করতে করতে, তাহলে সেটা হলে হবে না। স্প্রিং এর এই প্রপার্টিটাও থাকতে হবে না, মাছ নট মাছ ফেটিক। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে হ্যাভ লো স্পেসিফিক রেজিস্ট্যান্স। যদি এমন কেস করো যেখানে স্প্রিং এর ভেতর দিয়েই তুমি যদি কারেন্ট পাঠাতে চাও, অনেক সময় হয় স্প্রিং এর ভেতর দিয়েই কারেন্ট পাঠানো হয়। এই ছবিটা দেখো, এই কোথায় গেল, এই ছবিটা দেখো, নীল রঙের স্প্রিংটা দেখতে পাচ্ছ, দেখো স্প্রিং এর ভেতর দিয়ে ওই দিক গেছে, ওই দিক দিয়ে আবার ঘুরে এসেছে কারেন্টটা, এই স্প্রিং এর ভেতর দিয়েই দেখো কারেন্ট পাঠিয়েছে। তো যদি তোমার মিটারের অ্যারেঞ্জমেন্ট এরকম থাকে যে স্প্রিং এর ভেতর দিয়েই কারেন্ট আমি পাঠাবো, অ্যারেঞ্জমেন্টটা যদি ওভাবে করতে চাও, in case of that you must have to consider this one, should have low specific resistance। ওর ওর যেন আবার রেজিস্ট্যান্স না থাকে, তাহলে আবার ওখানে আবার কারেন্টটা ড্রপ হবে, মানে কারেন্টের ভোল্টেজ ড্রপ হবে, জায়গাটা লস হবে, সেসব যেন একদমই না হয়। আর যদি তোমার একদমই মানে এই ব্যাপারটা একটু মাথা রাখতে হবে, যদি তোমার মানে ওটাই বলছে যে স্পেশালি ইন কেসেস হোয়ার দে আর ইউজ ফর লিডিং কারেন্ট, যেখানে ওরা কারেন্ট লিড করে নিয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু আমার স্পেসিফিকেশন যেন কম হয়। শুধু তাই নয়, টেম্পারেচার কোএফিসিয়েন্টটাও যেন আমার লো হয়। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, গরম হলে যেমন আর 5টা ধাতু মানে তার লেন্থে বাড়ে, গরম হলে স্প্রিংও তো লেন্থে বাড়ছে, স্প্রিংটাও তো একটা মেটাল টাইপেরই জিনিস হচ্ছে, তাহলে ওটাও তো বাড়তে পারে। আর স্প্রিং যদি নিজেই লেন্থে বেড়ে যায় তখন ও যে কন্ট্রোলিং টর্কটা প্রোভাইড করছিল, আমি তো একটা এই যে স্কেলটা ডিজাইন করেছি, স্কেলটা তো একটা দেখে শুনে মেপে দিয়েছি যে হ্যাঁ 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে এইখানে পৌঁছচ্ছে, তাহলে এটা হচ্ছে 2, 3 অ্যাম্পিয়ার পাঠালে কারেন্ট এখানে পৌঁছালে এটা হচ্ছে 3। আমি তো স্কেলটাকে এইভাবে ডিজাইন করেছি, করে বাজারে ছেড়ে দিয়েছি। আজ যদি গরম, যখনই গরম ওয়েদারে এই স্প্রিংটা বড় হয়ে যাচ্ছে তখন তো এই টর্কটা তো ভুলভাল হবে না, যে ফাইন অ্যাডজাস্টমেন্টটা করে পাঠানো হলো সেটা আর হবে না, তাহলে আমার সিস্টেমে এরর আসবে। তাহলে এই স্প্রিং যাতে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়, অর্থাৎ যাতে গরম হলে বেশি না বাড়তে পারে, এটাও আমাকে জিনিসগুলো দেখতে হবে। আদারওয়াইজ জিনিসটা খুব ভালো স্প্রিং কন্ট্রোল মেথড, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যত মিটার দেখবে প্রত্যেকটা মিটারে হচ্ছে স্প্রিং কন্ট্রোল মেথডটা ইউজ করা হয়। এবং এর একটা বড় অ্যাডভান্টেজ আছে, আমরা যখন এর পরের মেথডটা পড়ছি গ্র্যাভিটি কন্ট্রোল মেথড, সেইটা পড়ার সময় বুঝবো যে গ্র্যাভিটি কন্ট্রোলে কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোই কিন্তু আমার স্প্রিং কন্ট্রোলে নেই। তবে অ্যাকর্ডিংলি আমি মিটার স্যার বলছি এইগুলো থেকে, স্যার হুম স্যার বলছি এইগুলো থেকে কোশ্চেন কিরকম কি আছে? এখান থেকে কোশ্চেন যেটা আসছে স্প্রিং কন্ট্রোল মেথডটা পুরো লিখতে দেয়, এই যে টি টি প্রপোর্শনাল টু আই যে কথাগুলো লিখেছি, থিটা প্রপোর্শনাল টু আই, যে স্কেলটা লিনিয়ার হয় ওইসব ওই সংক্রান্ত আছে। স্প্রিং কন্ট্রোল মেথডটা মানে স্প্রিং কন্ট্রোল মেথড সম্পর্কে ধর 3 নম্বরে লিখতে দেয়, এটা সম্পর্কে 3 নম্বর লিখতে দেয়। আমি আগে প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে নেবো, বলে দিই প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে নেবো, মানে প্রত্যেক মডিউল ইউনিট পুরো পড়িয়ে নেবো। ইউনিটটা পড়া হয়ে গেলে ওখান থেকে কি কি কোশ্চেন আছে তার কি কি উত্তর আমি পুরো দিয়ে দেবো, ঠিক আছে? ওই ব্যাপারে নিশ্চিন্ত। ওকে স্যার। তো এই সম্বন্ধে লিখতে বলে, এবং স্প্রিং কন্ট্রোলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা কি অসুবিধা কি সেগুলো চায়, ঠিক আছে? স্প্রিং কন্ট্রোল মেথড আর গ্র্যাভিটি কন্ট্রোল মেথডের পার্থক্য চায়, পার্থক্যটা রেখেছি আমি এখানটাই, যে একটা খুব সুন্দর পার্থক্য ছিল, আমি স্ক্রিনশট মেরে এখানে দিয়ে দিয়েছি।
তো এইখানে নিতে হবে না, তুমি একদম নিও। তো নেক্সট হচ্ছে দেখো গ্র্যাভিটি কন্ট্রোল মেথড, ঠিক আছে? যেরকম স্প্রিং ব্যাপারটা পড়লে যে ওটা কি করছিল, একটা আমাকে ডিফ্লেকশন টর্ক প্রোভাইড করছিল, সেই ডিফ্লেকশন টর্ক প্রোভাইড করার আরেকটা উপায় আছে, বেশ ভালো উপায় আছে। তো চলো দেখি স্যার কিরকম উপায়। না, একটা অ্যামমিটার, আমি একটা অ্যামমিটার নিয়েছি, অ্যামমিটারটায় নেগেটিভ আর পজিটিভ দুদিকেই দেখতে পাই। এর মাঝামাঝি আছে, এই জায়গাটা আছে জিরো দাগ, এইখানে আছে ধরো +1, সরি +1, এখানে আছে +2, +3, +4, দেন আমার +5। একইভাবে এদিকটায় আছে আমার -1 অ্যাম্পিয়ার, এদিকে আছে -2 অ্যাম্পিয়ার, অর্থাৎ রিভার্স ডিরেকশনেও কারেন্টটা মেজার করা যায়, ঠিক আছে? -3, -4, -5। তো মনে করো এই আমার মিটার, একদিকে পজিটিভ গুলো রয়েছে, একদিকে আমি নেগেটিভ গুলো রয়েছে। তাহলে আমি যদি কোন রকম ডিফ্লেকশন টর্ক প্রোভাইড না করি, অর্থাৎ আমি যদি কোন রকম কারেন্ট না পাঠাই, তাহলে পয়েন্টারটা এই জায়গায় এসে দাঁড়াবে, তাই তো? খেয়াল করো, সেক্ষেত্রে পয়েন্টারটা এরকম জায়গায় দাঁড়াবে। এরপর যদি ডিফ্লেক্স, ধরো পজিটিভ ডিরেকশনে কারেন্ট পাঠালাম, অর্থাৎ এর যে কয়েলটা, কয়েলের মনে করো এই দুটো হচ্ছে টার্মিনাল, যদি আমি এদিকটা প্লাস এদিকটা মাইনাস দিয়ে কারেন্ট পাঠাই, তাহলে হয়তো মিটারটা এই দিকে শিফট করে, মানে কাঁটাটা এইদিকে কোথাও মুভ করে। আর যদি আমি এটা উল্টো দিকে করি, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস করি, তাহলে বুঝতে পারছো এটা সিম্পলি উল্টো এইদিকে কাঁটাটা এইদিকে কোথাও একটা মুভ করবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কি চাইছি, আমি চাইছি কাঁটাটা যেন যেরকম আগের যে কেসগুলো করলাম আমি, সেখানে চাইলাম আমি কন্ট্রোলিং টর্কের স্প্রিংটাকে এমন ভাবে রেখেছিলাম যেন কোনো রকম কারেন্ট বা কোনো রকম সাপ্লাই না দিলে, অর্থাৎ কোনো রকম ডিফ্লেকশন টর্ক প্রোভাইড না করলে পয়েন্টটা জিরোতে থাকে। আমি এখানেও চাইছি একই অ্যারেঞ্জমেন্ট করতে। কি করছি না, অ্যারেঞ্জমেন্ট আমি এইভাবে করছি, এইখানে ওর আলম্বটাকে রেখেছি, অর্থাৎ যেটাকে অ্যাক্সেস করে ও ঘুরবে, দিয়ে এর লেজটাকে একটু বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, আর এই লেজের ডগায় একটা ভারী কিছু একটা লোড দিয়ে দিয়েছি, লোড, এটা একটা ওয়েট আছে। তোমরা এইবার ব্যাপারটা সম্পূর্ণ ধারণাটা পেয়ে গেছো আমি কি বলতে চাইছি। এই লোডটা কোন দিকে টান দিচ্ছে, তো নিচের দিকে টান দিচ্ছে, তাহলে কাঁটাটাকেও এই জায়গায় রেখে দেবে। এবার তোমার যদি ডিফ্লেকশন টর্ক আসে, তখন তোমার এটা এই বরাবর মুভ করবে, বুঝা গেছে? এই বরাবর মুভ করবে সেক্ষেত্রে। আর যদি তোমার ডিফ্লেকশন টর্কটা উল্টো দিকে আসে, অর্থাৎ এইদিকে যদি আসে, তাহলে এইদিকে মুভ করবে, সরি সরি, এটা যদি আসে তাহলে এইদিকে মুভ করবে। তাহলে কি হচ্ছে, এখানে আমরা কোন রকম স্প্রিং ইউজ করছি না, এই যে এখানে একটা লোড লাগিয়ে দিয়েছি, সেই লোডটাই ঝুলে সবসময় গ্র্যাভিটি, অর্থাৎ ডিউ টু গ্র্যাভিটি জি আমার সবসময় টানটা রয়েছে নিচের দিকে। ও আমি যদি একে এই দিকে ডিফ্লেকশন প্রোভাইড করি, তাও ও চাইবে নিচের দিকে টান দিতে, অর্থাৎ ও সাইন থিটা অ্যাঙ্গেলে এই দিক দিয়ে ওকে একটা উল্টো দিকে একটা, মানে এখানে উল্টো দিকে একটা টর্ক প্রোভাইড করবে। এক্ষেত্রে যদি করি স্যার, এক্ষেত্রে ও টর্কটা এইদিকে প্রোভাইড করবে। জানোই তোমরা, ভাবো না যে তলায় একটা লোড ঝুলিয়ে দিচ্ছে, তাহলে ও তো এরমই থাকতে চাইবে না, কারণ ভার কেন্দ্রটা নিচের দিকে থাকতে চাই আমরা জানি। তাহলে এর ভার কেন্দ্র যদি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি যদি নিচের দিকে ক্রিয়া করে, আমি যদি এটাকে কাঁটাটাকে জোর ঠেলে এরম পজিশনে দাঁড় করাই, তখন এর সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করবে, সিম্পলি নিচের দিকে কাজ করবে আর কি সেন্টার অফ গ্র্যাভিটিটা। আর একটা টান সবসময় ওর এই দিক বরাবর একটা টান থেকে যাবে, আর এই দিক বরাবর টান থাকা মানে এই দেখো এই কাঁটাটার এই দিক বরাবর একটা কন্ট্রোল টর্ক থাকা। ব্যাপারটা কি বলতে চাইছি সবার কাছে ক্লিয়ার তো? তাহলে এই যে কন্ট্রোলিং মেথডটা, আমি কন্ট্রোল টর্কের মেথডটা ইউজ করছি, কোনো স্প্রিং ইউজ করছি না, তলায় একটা লোড মানে একটা ওয়েটি একটা জিনিস লাগিয়েছি, ভারী একটা জিনিস লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এমন ভারী জিনিস লাগাবো না যে কাঁটাটা কোনোদিন না ঘুরতে পারে, সেটা করলে হবে না, ওই একই অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। যেরকম স্প্রিংটাকে আমি ফাইন অ্যাডজাস্ট করে লাগিয়েছিলাম যে আমার যতটা ডিফ্লেক্টিং টর্ক আসছে ততটাই কন্ট্রোলিং টর্ক স্প্রিংটা প্রোভাইড করবে, এখানেও আমি সেই অ্যামাউন্টেরই একটা ওয়েট চাপাবো, যাতে করে আমার এনাফ অ্যামাউন্টের ডিফ্লেকশন টর্কটা এসে অ্যাটলিস্ট ঘোরাতে যেন ওকে পারে, যেন ঘোরাতে পারে, বুঝে গেছে? তো এইটা হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল মেথড, এবং এই ব্যাপারটা আমি আরেকটু এখানে কি লেখা আছে ওটা বলে দিচ্ছি। কিন্তু এইখানে আমার একটা জিনিস আমার ভুল হয়েছে, যে ভুলটা হয়েছে সেই ভুলটাই আমরা একটু পরে ধরতে পারবো।
সেটা হচ্ছে যে আমি যে এরকম অন্ধের মতো এখানে 0 1 2 3 দেখো এখানে একটা লিনিয়ার স্কেল করে দিয়েছি, এদিকটাও একটা লিনিয়ার স্কেল করে দিয়েছি। লিনিয়ার স্কেল মানে কি, দেখো এই গ্যাপিং গুলো ফিক্স করে দিয়েছি। বক্তব্য হলো এই গ্যাপিং গুলো কি ফিক্স হবে, হ্যাঁ কি না, অর্থাৎ এটা কি আদৌ লিনিয়ার স্কেল হবে নাকি নন লিনিয়ার স্কেল হবে। সেইটা যদি জানতে চাই তাহলে আমাকে আগে একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ কন্ট্রোল টর্ক এখানে প্রোভাইড হচ্ছে। যেমন স্প্রিং হলে আমরা দেখেছিলাম সি থিটা, তাহলে গ্র্যাভিটি কন্ট্রোল মেথড যেখানে একটা ওয়েট দিয়ে আমরা করছি, সেইখানে আমার কি তোমার সেখানে আমরা কি মেথড নিতে পারি আর কি, মানে সেখানে কিভাবে করবো সেটাকে জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো ধরো এইটা, আচ্ছা একটা কাজ করি, আমি তোমাদের এটা বোর্ডেই দেখাই। ধরো ওই ছবিটা আমি আবার রাখছি, শুধুমাত্র নিচের টুকু আঁকছি। হ্যাঁ, ধরো একটা লোড তুমি এইদিকে ঝুলিয়েছো ডাব্লু, তখন লোডটা একদম নিচের দিকে কাজ করছে, একদম নিচের দিকে লোডটা কাজ করছে, একটু হাতটা একটু বাঁকা হচ্ছে, হ্যাঁ একটু সরি, মাউস দিয়ে আঁকছি তো। তো এটা আমার লোডটা একটু নিচের দিকে মনে করো ক্রিয়া করছে। এবার যদি আমার জিনিসটা এই বরাবর আসে, অর্থাৎ শিফট হয়, অর্থাৎ কাঁটাটা যদি আমার এই দিকে শিফট হয়, তাহলে এটা এইদিকে আসবে, অ্যাকর্ডিংলি যে লোডটা ছিল সে লোডটা এরকম একটা অবস্থা হবে। তখন এই যে ডাব্লু লোড যেটা আমার এখানে এই বরাবর অ্যাপ্লাই হচ্ছে, তোমরা জানো এই লোডটা ভার কেন্দ্র সবসময় কোন দিকে ক্রিয়া করে, সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে। তার একটা কম্পোনেন্ট থাকবে, তার দুটো কম্পোনেন্ট থাকবে, বলো কোন কোন বরাবর, তোমরা নিজেরাও বুঝতে পারছো, এগুলো আগেও পড়েছো তোমরা। একটা কস একটা সাইন, এই দিক বরাবর একটা আর এই দিক বরাবর একটা। বরাবর একটা এমজি সাইন থিটা হবে আর একটা এমজি কস থিটা হবে। একদম একদম, এটা যদি আমার এমজি বলি, আমি মানে এমজি মানে ডাব্লু বলি আর কি, ডাব্লু বলি, তাহলে আমার এই 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 এইটা যদি এমজি হয়, আর মনে করো এইটা আমার থিটা ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়েছে কাঁটাটা, হুম, তাহলে এইটা যদি দেখো থিটা ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয় এটা, তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি দেখো থিটা, অর্থাৎ এই দিকে আমি পাবো এমজি কস থিটা, আর এই বরাবর পাবো এমজি সাইন থিটা। বেসিক্যালি কন্ট্রোল টর্ক, অর্থাৎ এই কাঁটাটাকে তার উল্টো দিকে কন্ট্রোল টর্কটা কে প্রোভাইড করছে, দেখো এমজি সাইন থিটাটা প্রোভাইড করছে। এই চাইছে এটাকে জোর করে এইদিকে টেনে আনতে, যাতে করে ওই কাঁটাটা উল্টো দিকে যেতে যায়। মানে এই যে কন্ট্রোলিং টর্ক টিসি, সেটা কে প্রোভাইড করছে, দেখো এমজি সাইন থিটাটা প্রোভাইড করছে, তাই না? বুঝতেই পারছো, একদম সিম্পল জিনিস। তাহলে আমার এই এমজি কস থিটাটা কি কাজ করে, এর কাজ হচ্ছে এই যে টানটা ধরে রাখা, এই যে তোমার এই যে যে টান, পুরো টান দিয়ে রয়েছে জিনিসটা, অর্থাৎ এর যে এতক্ষণ কি হচ্ছে এই ডাব্লু লোডটাকে হচ্ছে পুরো এ সামলাচ্ছিল, পুরো এই যে টান দিয়ে ধরে রেখেছিল। এখন ডাব্লু লোডটাকে সামলাচ্ছে হচ্ছে এমজি কস থিটা, অর্থাৎ এই বরাবর যে টানটা ধরে যাচ্ছে এমজি কস থিটা, আর এইটাকে সবসময় এই দিকে একটা টান মারছে যাতে করে কাঁটাটা উল্টো দিকে যেতে পারে, অর্থাৎ কন্ট্রোলিং টর্কটা প্রোভাইড করছে হচ্ছে এমজি সাইন থিটা। কারো কোনো জিজ্ঞাসা নেই ব্যাপারটা, আশা করি একদম সোজা ব্যাপারটা। মানে বেসিক্যালি এমজি ব্যাপারটা স্যার, বলো বলো। কাটাটা যদি ইনস্ট্রুমেন্টটা যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এমনিতে স্যার ঘুরে যাবে কাটাটা। ঘুরে যাবে মানে বুঝলাম না। স্যার ইনস্ট্রুমেন্টে যদি আমরা কাটাটা যদি এটা তো সবসময় এমজিটা নিচের দিকে ক্রিয়া করছে, হুম, কাটাটা যদি স্যার মানে মানে অন্যভাবে রাখা হয় নর্থ ইস্ট বা ওয়েস্ট ইস্ট, তাহলে তো কাটাটা এই পয়েন্টটা এরকমই ঘুরে যাবে, কোনো রকমের তুমি তুমি খোঁজ যেটা না। বলতে তুমি যেটা বলতে চাইছো, মিটারটাকে যদি আমি এরকম রোটেট করি, তাই তো, মিটারটাকে ধরে যদি রোটেট করে দিই। হ্যাঁ স্যার, এটাই বলতে চাইছি। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রবলেম, এটাই আমি পরে আসবো। ঠিকই বলেছো, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম হচ্ছে ওটাই। তো এখন মানে ডিসঅ্যাডভান্টেজ আমরা একটু পরে দেখছি, তুমি তুমি একদম কারেক্ট জায়গা ধরেছো, এটাই প্রবলেম, এই জন্যই সব জায়গাটা ইউজ করা যায় না। আর যেখানে তোমার একদম একদম পুরো একদম হরাইজন্টাল প্লেন আছে, কোনো নড়চড় কোনো দিকে হেলবে দুলবে না, সেইখানে এই জিনিস ঠিক আছে, সব জায়গায় ইউজ করা যাবে না তো। ধরে নাও এখন তোমার কাছে একটা এমন অ্যারেঞ্জমেন্ট আছে যে অ্যারেঞ্জমেন্টে তোমার হচ্ছে তুমি এইভাবে রাখতে পারবে, সেই ক্ষেত্রে আমরা আগে ক্যালকুলেশনটা দেখে নিই, ঠিক আছে, তারপর ওইটাতে আসছি। ওকে, বেশ। তাহলে এমজি সাইন থিটা যেটা আমার প্রোভাইড করা যেটা প্রোভাইড হচ্ছে এমজি সাইন থিটা, সেটা বেসিক্যালি আমার টর্ক প্রোভাইড করছে। তো আমি এমজি ব্যাপারটাকে নিয়ে ভাবিত নই, কারণ এমজিটা কনস্ট্যান্ট,
আমি তো এই লোডটাকে আর চেঞ্জ করবো না, ডাব্লিউ লোডটা ডাব্লিউই থাকবে। আমি কনসিডার এই সাইন থিটার ব্যাপারটাকে নিয়ে। অর্থাৎ আগের কেসে এমন হয়েছিল আগের কেসে ছিল টিসি প্রপোর্শনাল টু ছিল থিটা, গ্র্যাভিটি কন্ট্রোল মেথডের জন্য হলো টিসি প্রপোর্শনাল টু সাইন থিটা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের কেসে যেমন ছিল থিটার সাথে প্রপোর্শনাল স্প্রিং কন্ট্রোল মেথডে, গ্র্যাভিটি কন্ট্রোল মেথডে কিন্তু সাইন থিটার সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, যত বেশি সাইন থিটার সঙ্গে যেহেতু সম্পর্কিত আমার, কাজেই ওখানে যেমন করে ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে তোমার সরি এখানে ওটাতে ডাইরেক্ট বলেছেন যে থিটা প্রপোর্শনাল টু আই বলে দিয়েছিলাম। এখানে আমাকে তাহলে বলতে হবে যে বেসিক্যালি সাইন থিটা প্রপোর্শনাল টু আই। অর্থাৎ ওখানে এই যে লিনিয়ারলি ভ্যারি করছিল, যেরকম কারেন্ট দিচ্ছিলাম সেরকম লিনিয়ারলি ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছিল, যার জন্য আমরা যে স্কেলটা নিয়েছিলাম স্কেলটা ইউনিফর্ম করতে পেরেছিলাম। কিন্তু এখানে দেখো এটা আর ইউনিফর্ম নেই, আই এর সাথে এখন সাইন থিটার সম্পর্ক, ডাইরেক্ট থিটার সম্পর্ক নয়, তাহলে স্কেলটা কখনোই কিন্তু ইউনিফর্ম স্কেল হবে না, সেই কথাটাই এখানে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যে তোমার যেটাকে এমজি সাইন থিটা বলছিলে ওটাকে এখানে লিখেছে কেজি সাইন থিটা, একই ব্যাপার, আলাদা কিছু না। মোট কথা আমার বক্তব্যটা হচ্ছে যে তোমার সাইন থিটার সঙ্গে আর কি সম্পর্কিত। ঠিক আছে, যেটা ওই দেখো এটাই এখানে লিখে দিয়েছে যে আই প্রপোর্শনাল টু সাইন থিটা, বা আমি যে লিখে দিলাম সাইন থিটা প্রপোর্শনাল টু আই। তো এই বলছে দিস রিলেশন শোজ দ্যাট দ্য কারেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা আর নট থিটা, থিটার সঙ্গে কিন্তু কখনোই নয়, সাইন থিটার সঙ্গে প্রপোর্শনাল। হেন্স ইন গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টে তুমি গ্র্যাভিটি কন্ট্রোল মেথড রাখবে সেখানে স্কেল কিন্তু ইউনিফর্ম স্কেল হবে না। ঠিক আছে, এবং লোয়ার রিডিং এর জন্য হচ্ছে মানে এবং সেই কারণে যেহেতু স্কেলটা ইউনিফর্ম হবে না, খুব লোয়ার রেঞ্জের মিটার এই দিক দিয়ে তৈরি করা যায়, কারণ ইউনিফর্মলি ডিভাইড করা আমার সম্ভব না অত হাই রেঞ্জকে। ওই মিটারগুলো লো রিডিং এর মিটার হয় আর কি, মানে খুব বেশি হলে ধর 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার মাপতে পারবে, তার বেশি মাপতে পারবে না। ওগুলো এইভাবে করা হয়েছে মিটারগুলো, এবং এগুলোই এর প্রবলেম। এবং সব থেকে বড় বাজে সমস্যা হচ্ছে যেটাও একটু আগে বললো ডিসঅ্যাডভান্টেজ, এই মিটারটাকে আমি ধরো এই মিটারটা আমার কাছে এরকম মিটারটা দেখতে, তো এই মিটারে যে কাঁটা নড়বে, কাঁটাটা যে নড়বে, নড়ানোর জন্য আমার নিচে আমি একটা লোড দিয়ে রেখেছি, খুব ভালো কথা, লোড দিয়ে রেখেছি। এবার আমি যদি মিটারটাকেই ধরে হেলিয়ে দিই এদিকে, মিটারটাকে যদি তুমি স্টেবল একদম অনুভূমিক ভাবে রাখতে পারো হরাইজন্টাল প্লেনে, দেন ইটস ওকে, দেন একটা জিরো রিডিং শো করবে। মিটারটাকে ধরে হাতে করে তুমি যদি ঘোরাও, মানে এরকম করে মিটারটাকে করে দাও, তাহলে কি হবে? এই তো তোমার ছিল এইটা ছিল জিরো দাগ, আর কাঁটা দেখবে কোনো ভ্যালু দাওনি, কাঁটা দেখবে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ ও তো সবসময় লোডটাকে ব্যালেন্স, গ্র্যাভিটি কন্ট্রোল মেথড ও তো লোড ব্যালেন্স করতে চাইবে। মিটারকে যদি ঘুরি দাও কাঁটা দেখবে এদিকে ঘুরে গেছে। এইটাই হচ্ছে সব থেকে বাজে একটা ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসটা। 3 নম্বর পয়েন্টটা ওই জন্য খুব ইম্পর্টেন্ট, গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট মাস্ট নট বি ইউজড ইন ভার্টিক্যাল পজিশন। ভার্টিক্যাল পজিশন এইসব জিনিস ইউজ করা যায়, মানে মাস্ট বি ইউজ ইন ভার্টিক্যাল পজিশন, অর্থাৎ উলম্ব ভাবে থাকা অবস্থায় ইউজ করতে হবে, সো দ্যাট দ্য কন্ট্রোল ওয়েট মে অপারেট, যাতে কন্ট্রোলটা অপারেট করতে পারে। আর মাস্ট বি লেভেলড, একটা লেভেলিং করা দরকার, অর্থাৎ এইদিকে কতটা আছে দেখবে মিস্টেটা লেভেলার ইউজ করে, তো এই লেভেলিং করে তোমাকে লেভেল করতে হবে এই ইনস্ট্রুমেন্টটাকে, না হলে রিডিং এ ভুলভাল এরর আসবে। তাই লিখেছে গিভ জিরো এরর, বুঝতে গেছে? মিটারটা এরকমও হতে পারে, যে ছবিটা আমি ডান দিকে দেখিয়েছি এমনটা অলওয়েজ নয় যে কাঁটাটা এইভাবেই থাকতে হবে। তুমি যদি অ্যারেঞ্জমেন্টটা এরকম করো যে কাঁটাটাকে এইটা তোমার জিরো পজিশন রেখেছো, হুম, আর এইটাকে বাঁকিয়ে এই পিছনেই লোডটা না দিয়ে এরকম করে বাঁকিয়ে এইভাবে লোড চাপিয়েছো, এবং এই লোডটা বেশি লোড, এটা 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 অনেক বড় লোড, এটা ছোট একটা লোড দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে আমি বলছি পরে। তো এইভাবে যদি রাখো তাহলে কি হবে, এর ভার কেন্দ্রটা নিচের দিকে ক্রিয়া করবে, টান টান হয়ে থাকবে কাঁটাটা, সেক্ষেত্রে এইটা জিরো দাগে থাকবে। এরপর যদি ডিফ্লেকশন টর্ক এইদিকে প্রডিউস হয় সেক্ষেত্রে ওয়েটটা এইদিকে আসবে, আর ওয়েটটা যদি এদিকে আসতে পারে সেটাকে ব্যালেন্স করার জন্য একটা ব্যালেন্স ওয়েট ওইদিকে দেওয়া আছে, ব্যালেন্স ওয়েট। এই ব্যালেন্স ওয়েটের কারণটা আর কিছু না, তোমরা দেখবে তিলপাড়ার ওদিকে সবাই তোমরা গেছো, দেখবে তিলপাড়া ব্যারেজে যে গেট গুলো উপর থেকে নামানো হয়, দেখবে তার উল্টো দিকে বালির বস্তা লাগানো একটা করে দিয়ে দেওয়া আছে, ওটা তোমরা পুলি পড়েছো, পুলি দেখাচ্ছি আমি, এটা বলতে চাইছি।
তোমরা পুলি পড়েছো, সেই পুলিতে তোমার চাকার এদিক দিয়ে একটা লোড, মানে এখান থেকে কিছু একটা তুমি লোড তুলবে, আর উল্টো দিকে দেখবে একটা কাউন্টার ওয়েট দেওয়া হয়, দেখেছো তো এখানে একটা কাউন্টার ওয়েট দেওয়া হয়, ঝোলানো হয়, তবে এই পুলিটা ঘুরলে তবে এই জিনিসটা ওঠে উপর দিকে। এই কাউন্টার ওয়েটটা এই জন্যই দেওয়া হয় যাতে দইটা সরসর করে এদিকে পড়ে না যায়, ব্যালেন্স করার জন্য এদিকে একটা দেওয়া হয় আর কি। তো এখানেও হচ্ছে এইটার কাজ হচ্ছে ব্যালেন্স করা, আর কিছু না ওর কাজটা বেসিক্যালি। ঠিক আছে, তো যাতে কোটা এরর ইত্যাদি না আসে, যে মিটারের অ্যারেঞ্জমেন্টটা আমি যেরকম আগে দেখিয়েছিলাম, অর্থাৎ জিরোটা মাথার দিকে এইরকম না থেকে জিরো জিরো যদি এরকম থাকে, সেক্ষেত্রে তোমার একটা কন্ট্রোল ওয়েটটা নিচের দিকে সোজাসুজি নিচের দিকে থাকবে, আর ডান দিকে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ব্যালেন্স ওয়েট লাগাতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। এবং এই জিনিসটা খুব একটা ভেরি ভাইটাল জায়গা হচ্ছে, দেখো এই স্কেলটা ভালো করে লক্ষ্য করো, এই স্কেলটা দেখো নন ইউনিফর্ম স্কেল, দেখতে পেয়েছো? কারণ কারণটা হচ্ছে তোমার থিটা যদি লিনিয়ার হয়, সাইন থিটা কিন্তু লিনিয়ার হয় না। সাইনের গ্রাফ কিরকম, ধরো আমি যদি একটা ইয়ে মেথড করি, আমি দেখাচ্ছি তোমাকে। ধরো একটা গ্রাফ নিয়েছি, হ্যাঁ, লিনিয়ার তাকে কাকে আমরা বলবো, ধরো y ইকুয়াল টু mx, লিনিয়ার y ইকুয়াল টু mx, একটা সরলরেখার ইকুয়েশন, যেখানে এদিকটা x এদিকটা হচ্ছে আমার y, সেক্ষেত্রে স্ট্রেট একদম পুরো লিনিয়ার, তখন রেঞ্জ গুলো পুরো লিনিয়ারলি রেঞ্জ হয়। কিন্তু সাইনের, মানে সরি, যা ভুলে গেল গো। হুম। কিন্তু তোমার যদি এদিকটা থিটা হয় আর এদিকটা সাইন থিটা হয়, আমি পুরো 360 ডিগ্রি যদি দেখি তাহলে দেখবো কার্ভটা এরকম, পুরো 360 ডিগ্রি। ঠিক আছে, এরকম সাইনের কার্ভ। তাহলে 360 ফাটও ছেড়ে আমি ম্যাক্সিমাম ধরো 90 ডিগ্রি দেখছি। আমি ছবিটা ঠিকঠাক আঁকতে পারছি না, দাঁড়াও, মাউস উপর আঁকা খুব শক্ত গো। তো এই যে এই জিনিসটা, এটা কিন্তু লিনিয়ার না, জানো তো। আমি 90 ডিগ্রি অব্দিও নিই, 90 ডিগ্রির সাথে সাইন থিটা কিভাবে ভ্যারি করে, এটা কিন্তু লিনিয়ার না, এটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ। তোমরা সাইনের একটা এক্সপোনেনশিয়াল ফর্মুলা পড়েছিলে, এইটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, অর্থাৎ কার্ভটা যদি ভালো করে ইন্সপেক্ট করো দেখবে লিনিয়ার না, এইরকম করে মেখে গেছে। এটা লিনিয়ার কার্ভ কিন্তু কখনোই নয়। সাইনের এই যে কার্ভটা খেয়াল করো তুমি, দেখো এটা লিনিয়ার নয়। তো সেই কারণে যেহেতু ওটা লিনিয়ার নয়, কাজে এখানে এই যে স্কেলটা, যেটা এইখানে স্কেল দেখানো হচ্ছে দেখো উপরে স্কেলটা, ওটাও কিন্তু সেই জন্য লিনিয়ার নয় বেসিক্যালি। ঠিক আছে, তো ওটা একটা বড় ওটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো তুমি। ওটা লিখেছে যে নট ইউনিফর্মলি ডিভাইডেড, ইউনিফর্ম স্কেল হবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে দিস ইজ নট ইউজ ফর পোর্টেবল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেখানে লাগবে এক জায়গায় রেখে তোমাকে ফিক্স করে দিতে হবে। ওই হাতে করে নিয়ে গেলাম, হাতে করে ধরে দেখলাম, হবে না তো। কেন হাতে করে ধরে দেখলে হবে না সেটা বুঝে গেছো 3 নম্বর পয়েন্টে, যে ওরকম লেভেল করতে হবে, করতে হবে। সেটা পোর্টেবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কখনো এটা করা যাবে না। পোর্টেবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে স্প্রিং কন্ট্রোলটা অলওয়েজ প্রেফার্ড, এই গ্র্যাভিটি চলবে না। গ্র্যাভিটির অ্যাডভান্টেজ কোথায় দেখো, চিপ, সস্তা, ওই স্প্রিংটার দাম আছে, ফসফরগঞ্জের দাম আছে। প্লাস হচ্ছে তুমি যতই জোর গলায় দাবি করো, স্প্রিং এর কিন্তু যে যতই টেম্পারেচার কোএফিসিয়েন্ট লোক হোক, টেম্পারেচার প্রচন্ড ভ্যারিয়েশনের জন্য স্প্রিংটা কিছুটা হলেও তো বাড়বেই, কিছুটা হলে বাড়বেই, সেক্ষেত্রে এরর আসবেই। এক্ষেত্রে দেখো টেম্পারেচার ভ্যারিয়েশনের সঙ্গে সম্পর্কই নেই, কোনো চাপই নাই এখানে। তো সেটা একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয় হচ্ছে টাইমের সাথে ডিটোরিয়েট করে না, যেটা স্প্রিংটা দীর্ঘদিন চলার পর স্প্রিংটা হয়তো বেড়ে যেতে পারে, এই রিডিং এরর আসতে পারে, এক্ষেত্রে সেটা হবে না। ঠিক আছে, ওইটাই লিখেছে ফেটিক, মানে ফেটিকও হয় না আর টাইমের সাথে ভ্যারিও করে না। তো এইগুলো হচ্ছে ওর অ্যাডভান্টেজ, কিন্তু অনেক বাজে বাজে ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই কারণেই সব জায়গায় গ্র্যাভিটি কন্ট্রোল মেথডটা তোমার ইউজ করা যাবে না। আমরা দেখেছি 95% কেস কিন্তু তোমার স্প্রিং কন্ট্রোল মেথড, নট গ্র্যাভিটি কন্ট্রোল মেথড। বুঝে গেছো? এবং এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবার, এই পার্থক্যটা আসে। এই পার্থক্য নিজেরা পড়লে পরিষ্কার, যে যে কথাগুলো এতক্ষণ ধরে বলা হয়েছে প্রত্যেকটাই এখানে ইয়ে করে। দেখো এখানে স্মল ওয়েট ইউজ করা হয়, এখানে একটা হেয়ার স্প্রিং ইউজ করা হয়। এখানে কন্ট্রোল, গ্র্যাভিটি কন্ট্রোলে কন্ট্রোল টর্কটা কিন্তু ভ্যারি করা যায়। কেন?
আমি কি পরিমাণ লোডটা চাপাবো সেইটা দিয়ে আমার টর্কটা ভ্যারি করতে পারি। ধরো আজকে মনে হলো যে এই লোড আছে, কালকে আমরা লোডটা খুলে দিয়ে অন্য একটা লোড লাগাই, কন্ট্রোল টর্কটা ভ্যারি করা যাবে। কিন্তু এখানে স্প্রিংটাকে তুমি বারবার চেঞ্জ করতে পারবে না, যার জন্য কন্ট্রোলিং টর্কটা ফিক্স। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, কিন্তু স্প্রিংটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট করে। কেন করে বুঝতেই পারছো, স্প্রিংটা বাড়বে যেতে। সমস্যা হচ্ছে এর নন ইউনিফর্ম স্কেল, ওটা ইউনিফর্ম স্কেল। তবে এটা সাইন থিটার সাথে প্রপোর্শনাল, এটা শুধু থিটার সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল মেথডে যেহেতু এই যে বললাম একটা এররের চান্স থেকে যায়, তুমি লেভেল করতে পারছো কি না পারছো না ইত্যাদি ঝামেলা থাকে, সেই জন্য অ্যাকিউরেট রিডিং হয়তো পাওয়া মানে পাওয়া যায় না, ক্যান নট বি টেকেন। কিন্তু এখানে স্প্রিং কন্ট্রোল মেথডে খুব অ্যাকিউরেসি আছে, ওই জন্য 95% ইনস্ট্রুমেন্ট সব স্প্রিং কন্ট্রোল মেথডেই চলে। তারপরে তোমার এটাকে শুধুমাত্র ভার্টিক্যাল পজিশনে রাখা যায়, কিন্তু এটা হচ্ছে পোর্টেবল, এটা নেসেসারি নয়। ভার্টিক্যালি রাখতে হবে তার কোনো মানে নেই, তুমি যেভাবে কিছু রাখতে পারো। এখানে লেভেলিং দরকার হয়, এখানে লেভেলিং দরকার হয় না। এটা খুব সিম্পল, সস্তা, কিন্তু ডেলিকেট নয়, মানে বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এটা একটু কস্টলি, ঠিক আছে, মানে ওর থেকে একটু কস্টলি, কিন্তু রিডিংটা ঠিকঠাক দেয়, রিগিড প্রচন্ড, ঠিক আছে। আর এটা খুব রেয়ারলি ইউজ হয়, যেটা বললাম 5% ইনস্ট্রুমেন্টে ইউজ হয়। এটাতে ভেরি পপুলারলি ইউজ, ম্যাক্সিমাম ইয়েতে এটা ইউজ হয়। তো সুন্দর পার্থক্য, 10টা পার্থক্য পরীক্ষা আরামসে লিখতে পারো তুমি যদি এই ইভেন্টটা মনে থাকে, ঠিক আছে। আর তো আজকে 12টা কত বাজছে না, 12টা 6 বাজছে, তো অলরেডি টাইম হয়ে গেছে। আমি পরের দিন এগুলো পড়াবো, ড্যাম্পিং টকটা পরের দিন পড়াবো, ঠিক আছে। ড্যাম্পিং টকটা পড়ালেই আমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আজকে হচ্ছে বুধবার, কালকে সরি আজকে মঙ্গলবার, কালকে বুধবার। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি বলে দিচ্ছি বৃহস্পতিবার আমি পড়াবো না, সামনে যে বৃহস্পতিবার ওই দিনটা আমার একটা অফ থাকবে, ঠিক আছে। কালকে পড়াবো, সামনে বৃহস্পতিবার পড়াবো না। তো এটাই বলার ছিল। কারো কোনো কিছু বলার আছে? আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা রেকর্ডিং গুলোকে অফ করে দিই। কারো কিছু বলার নেই তো, তাহলে আমি রেকর্ডিং অফ করছি। ওকে।